আশ্রয়ণ প্রকল্প নিয়ে ষড়যন্ত্র, হাতুড়ি শাবল দিয়ে ঘর ভেঙে ছবি প্রকাশ, বললেন প্রধানমন্ত্রী। তারেক সহ সকল অপরাধীকে ফেরত চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আফগান পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। জেএমবির শীর্ষ নেতা উজ্জ্বল আটক, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার। শেষ হলো দ্বিতীয় দফায় গণটিকা কার্যক্রম, শনাক্তের হার নামল ৮%। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা, বাদ পড়লেন মোসাদ্দেক ও তাইজুল, ৬ নতুন মুখ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি আরশাদ সাবিরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: উদ্ভিদ প্রজনন গবেষণায় বিনার সাফল্য, ১১৭টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে দিয়ে ছবি প্রকাশের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে শেখ হাসিনা বলেন, গরিবের ঘর ভেঙে দিয়ে প্রকল্প নিয়ে মিথ্যা অপপ্রচারও চালানো হয়েছে। এছাড়া করোনা মোকাবেলায় সরকারের সমালোচনা ছাড়া কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো মানুষের পাশে দাঁড়ায়নি বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গেল বছর ৩রা অক্টোবর সর্বশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠক করেছে আওয়ামী লীগ। করোনাকালীন স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ থাকায় প্রায় ১ বছর পর গণভবনে অনুষ্ঠিত হল দলটির চলতি মেয়াদের ৩য় বর্ষের সভা। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে আমাদের শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে সূচনা বক্তব্যে করোনা মোকাবেলায় দল ও সরকারের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশের উন্নতি হচ্ছে, আওয়ামী লীগ সরকার আছে বলেই এই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে, আর আওয়ামী লীগ আছে বলেই কিন্তু মানুষের সেবাটা পাচ্ছে। কারণ এর অতীতের অভিজ্ঞতা আছে। যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন তাদের শুধু বলবো যে অতীতে আমাদের দেশে কী অবস্থা ছিল, ৭৫-এর পর থেকে ৯৬ পর্যন্ত কি অবস্থাটা ছিল সেটা যেন তারা একটু উপলব্ধি করে। বিবৃতি কিংবা বক্তৃতায় সরকারের সমালোচনা ছাড়া করোনাকালে রাজনৈতিক দলগুলো মানুষের পাশে দাঁড়ায়নি বলেও আক্ষেপ করেন আওয়ামী লীগ সভাপতি। আমাদের দলের লোকেরা এবং আমাদের সকল সহযোগী সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা কিন্তু আর কোনো রাজনৈতিক দলকে এভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। মূলত কেউ দাঁড়াই নাই, তাদের কোনো আগ্রহ ছিল না। বা হ্যাঁ, ওই প্রতিদিন টেলিভিশনে বিবৃতি দেওয়া, বক্তব্য দেওয়া আর প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগকে একটু সমালোচনা করা ছাড়া তাদের একটাই কাজ ছিল, আওয়ামী লীগের দোষারোপ করা। আশ্রয়ণ প্রকল্পে ১.৫ লাখের বেশি ভূমিহীন ও গৃহহীনের জমি ও ঘরের বন্দোবস্ত করেছে সরকার। গোটা প্রকল্পে মাত্র ৯টি অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও অপপ্রচার ছড়াতে ঘর ভেঙে ছবি ছড়ানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। কয়েকটা জায়গায় হঠাৎ দেখলাম যে কি ঘর ভেঙে পড়ছে, কোনো জায়গায় ভাঙা ছবি ইত্যাদি দেখার পরে পুরো সার্ভে করালাম কোথায় কি হচ্ছে। ৩০০টা ঘর বিভিন্ন এলাকায় কিছু মানুষ নিজের থেকে যে হাতুড়ি শাফল দিয়ে সেগুলি ভেঙে ভেঙে তারপরে মিডিয়া সেগুলি ছবি তুলছে এবং এখন তাদের নাম ধাম এগুলি একদম এনকোয়ারি করে সব বের করা হয়ে গেছে। আমার কাছে পুরো রিপোর্টটা আছে। স্থানীয় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। এই যে আন্তরিকতাটাই বেশি, কিন্তু এর মধ্যে দুষ্ট বুদ্ধি কিছু, এটাই হচ্ছে সবথেকে কষ্টকর, যে যখন একটা গরিবের ঘর সেখানে হাত দেয় কিভাবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। তারেক রহমান সহ যুক্তরাজ্যে পালিয়ে থাকা সকল অপরাধীদের ফেরত চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। নতুন সরকারের অবস্থান দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জেনেভা, নেদারল্যান্ড ও ইংল্যান্ড সফর শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী পঞ্চম এলডিসি সামিটের প্রস্তুতি বৈঠকে বসেন জেনেভায়।
উত্তরণের যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ আরও কিছুদিন এলডিসির সুবিধা চায়। আসার কথা 2029 সাল পর্যন্ত মিলবে এই সুবিধা। আইপি রেস্ট্রিকশন, যে আমি ভ্যাকসিন তৈরি করতে পারবো না। যুক্তরাষ্ট্রের জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তনে 26তম কোপ সম্মেলনের বিষয়ে আশাবাদী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, $2300 বিলিয়ন সামরিক খাতের খরচের মাত্র 5% সঞ্চয় করলেই কার্বন নিঃসরণের ক্ষতিপূরণের তহবিলে এবার কোনো সমস্যা হবে না। ইন দ্য লং রান উই উইল বি কার্বন নিউট্রাল। তো সেই জন্য আমরা এটা একটা বড় সিদ্ধান্ত। কথা বলেন ইংল্যান্ডে পালিয়ে থাকা অপরাধীদের ফেরত পাঠানো প্রসঙ্গে। আমরা বলেছি যে যত অপরাধ, সব অপরাধ আমরা চাই। এই ব্যাপারে আমরা সেখানে একজন লয়ার নিয়োগ করে রেখেছি। হি হ্যাজ বিন ওয়ার্কিং অন ইট। আমরা আইনানুগ দেশ, আইনের মাধ্যমে যা করার সেইটা আমরা করব। যে মিনিস্ট্রি এইগুলো নিয়ে কাজ করবে না, আমাদের কাছে কোনো অগ্রগতি রিপোর্ট নাই। আফগানিস্তান ও তালেবান সরকার নিয়েও বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন না হওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এই বিগত তালেবান সরকারে আমাদের দেশের কিছু লোক ওখানে গিয়ে আমাদের দেশের সন্ত্রাসী, আমাদের জিরো টলার, আমরা কোনোভাবে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। বৃহত্তর জনগণের ইচ্ছায় যদি সরকার প্রতিষ্ঠিত হয়, উই শুড এনকারেজ দেম, উই শুড ওয়েলকাম দেম। এবং তো আমরা এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেই। ভ্যাকসিনের সহায়তার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের উদ্যোগে এবার উন্নত বিশ্ব সোচ্চার হবে বলেও আশ্বাস মিলেছে এই সফরে বলে জানান মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বছিলা থেকে শীর্ষ নেতা উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র্যাব। ঘটনাস্থল থেকে পিস্তল, বিস্ফোরক ও 3 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহে আটক জঙ্গিদের তথ্যের ভিত্তিতেই আস্তানার সন্ধান পায় র্যাব। উজ্জ্বল ছাড়াও তার 2 সহযোগী এই বাসায় থাকত। অভিযানের আগে তারা পালিয়ে যায়। আহমদ বাবুর সহায়তায় জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একদিন আগেও 4 তলা এই বাড়ি নিয়ে কারো কোনো সন্দেহ হয়নি, অথচ এখানে বাসা নিয়ে আস্তানা গড়েছিল জঙ্গিরা। র্যাবের অভিযানে মিলেছে অস্ত্র, বিস্ফোরক ও নগদ টাকা। স্থানীয়রা জানান, প্রতিদিন একটি পলিথিন ব্যাগ ও পানি নিয়ে বাইরে বেরোতো উজ্জ্বল। সন্দেহজনক কিছুই ছিল না। পাঞ্জাবিপুর থাকে কিছু আমি পেশের মালিক, আর লগে যে থাকে হ্যার মানে কি জানি কয় যে হ্যার লগে মনে কাজ করে, ওটার নাম আরও জিজ্ঞেস। স্যারেরা অনেক রিকোয়েস্ট করছে, পরে উনি খুলতেছে না। এক পর্যায়ে স্যারেরা এটা নিয়ে পরে স্যারদের পজিশন মতো যায়, স্যারেরা ওনাকে অ্যারেস্ট করার জন্য হলো। র্যাব জানিয়েছে, বাড়ির মালিককে জঙ্গিরা পরিচয় দিয়েছিল প্রিন্টিং প্রেসের কর্মী হিসেবে। পরিবার আনার কথা বলেও আনেননি কখনো। যে গত 2 তারিখে 2 জন ব্যক্তি এসে অ্যাকচুয়ালি এই বাসাটা ভাড়া নেয়। এখানে তারা যেটা বলেছে যে তারা প্রিন্টিং প্রেসে কর্মরত আছে এবং তারা এটাও জানায় যে কিছুদিনের ভিতরে তারা তাদের ফ্যামিলি সহ উঠবে এবং এই ফ্যামিলি নিয়ে যখন উঠবে তখন তারা এনআইডি দিবে। এদিকে গেল শনিবার ময়মনসিংহ শহরতলিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের আটক হওয়া 4 সদস্যের সাথে এই জঙ্গিদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানায় র্যাব। মাঝরাতে আমরা এই বাসাটাতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা বর্তমান সময়ে জেএমবির একজন শীর্ষ নেতা তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পিস্তল উদ্ধার করেছি, আমরা গুলি উদ্ধার করেছি, আমরা দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট পেয়েছি, আমরা কিছু রাসায়নিক দ্রব্য পেয়েছি, আমরা বিপুল পরিমাণ অর্থ আনুমানিক 3 লক্ষ টাকা পেয়েছি এবং আমরা বেশ কিছু জিহাদি বই পেয়েছি। মূলত ডাকাতি, লুটতারাজ করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করত এই গোষ্ঠীটি। প্রাথমিকভাবে আমরা জেনেছি ওনার নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। গণটিকা কর্মসূচির শেষ দিনেও কোনো ভোগান্তি পোহাতে হয়নি। এতে খুশি টিকাগ্রহীতারা। সকাল থেকেই টিকার জন্য কেন্দ্রগুলোতে উপস্থিত হন নিবন্ধিত ব্যক্তিরা। সুশৃঙ্খলভাবে টিকাদান কর্মসূচি শেষ করতে জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ছিলেন তৎপর। মিনারা দিবার রিপোর্ট। গণটিকা কর্মসূচির শেষ দিন। দ্বিতীয় ডোজে করোনা টিকা নিতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোর থেকেই উপস্থিত হতে থাকেন নিবন্ধিত ব্যক্তিরা। তবে ভোগান্তি ছাড়া টিকা নিতে পেরে সন্তুষ্ট তারা। আমার শারীরিক দ্বারা খুব ভালো লাগতেছে। নর্মালিভাবে খুব ইজিভাবে ভ্যাকসিনটা নিয়েছি আমি। টিকা দিতে পেরে অবশ্যই আমি স্যাটিসফাইড। টিকাটা অবশ্যই সবার জন্যই জরুরি।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ব্যস্ত ছিলেন টিকা গ্রহীতাদের সাহায্য করতে। বিশেষ করে বয়স্কদের সহায়তায় তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তারপর ওখানে যে ম্যাম টিকা দিচ্ছেন তাকে ভ্যাকসিন দেওয়াতে হেল্প করছি, তারপরে ক্রাউড ম্যানেজমেন্ট করতেছি। সুন্দরভাবে টিকাটা দিচ্ছে, এখানে কোনো ঝামেলা আর হয়নি। যথারীতি সাহায্যে এগিয়ে এসেছেন জনপ্রতিনিধিরাও। দ্বিতীয় ডোজের তালিকায় থাকা অনুপস্থিত ব্যক্তিদের ফোন ও মেসেজ পাঠিয়ে ডেকে আনেন তারা। কেউ ঢাকায় ছিল না বা এর মধ্যে জরুরি কাজে অসুস্থ, তাদের জন্য আমরা আগামীকালকে কিছুটা সময় রাখবো। যারা অক্ষম তাদের জন্য আমরা ব্যবস্থা নিচে রেখেছি। আর নারীরা আগের তুলনায় টিকার ক্ষেত্রে তারা অনেক অগ্রাধিকার এবং বেড়েছে। যেহেতু কার্ড আছে প্রথম ডোজের, কার্ড ছাড়া আসলে তো আর দিচ্ছি না। যারা কার্ড নিয়ে আসছে প্রতিদিন 350 করে তাদেরকেই আমরা দিচ্ছি। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে 1,13,400 এবং দক্ষিণ সিটির 75 ওয়ার্ডের 1,57,133 ব্যক্তিকে দেয়া হয়েছে দ্বিতীয় ডোজ। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 29,885। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 8.76%। সুস্থতার হার 96%-এর বেশি। 24 ঘন্টায় মারা গেছেন 58 জন ও শনাক্ত 2,588। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনায় মৃত্যু ও সংক্রমণ রেখা নিম্নমুখী, শনাক্তের হারও কমছে। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে 8%, সুস্থতা 96%-এর বেশি ও মৃত্যু 1.76%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় 58 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 26,794। 800টি ল্যাবে 29,541টি নমুনা পরীক্ষায় শনাক্ত 2,588। মোট শনাক্ত 15,24,890। নতুন 3,617 জন সহ সুস্থ হয়েছে 14,68,211। একদিনে ঢাকা বিভাগে 22 ও চট্টগ্রাম বিভাগে 19 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত পুরুষ মৃত্যু হার 64.54% এবং নারী 35%-এর বেশি। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 91,75,912। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন মোসাদ্দেক ও তাইজুল। নতুন মুখ নাসুম ও মেহেদী সহ 6 জন। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শামীম হোসেন, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন। দলের বাকি খেলোয়াড়রা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ। এছাড়া অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দলের সাথে থাকবেন। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তথ্য প্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর শিকদার বেকসুর খালাস। ডাকাতির মামলায় সিআইডির বরখাস্ত এসআই আকসাদুজ্জামান গ্রেফতার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজিৎ পিকক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। করোনাকালীন সময়ে বাংলাদেশের পাশে থাকায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকাউস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক প্রবীর শিকদার। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আল শামস জগলুল হোসেন এই রায় দেন। রায় ঘোষণার পর প্রবীর শিকদার বলেন, সত্যের জয় হয়েছে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে।
2015 সালের 10 আগস্ট তখনকার এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সহ 3 জনের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিরাপত্তা চেয়ে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। 6 দিন পর প্রবীর শিকদারের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়। 2016 সালের 15 মার্চ এই মামলার চার্জশিট দেওয়া হলে একই বছরের 4 আগস্ট প্রবীর শিকদারের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। 6 বছর আইনি লড়াই শেষে বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আজ শামস জগলুল হোসেন রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন প্রবীর শিকদার। যারাই অসঙ্গতি করবে, অনিয়ম করবে, অন্যায় করবে, আমি তাদের প্রতি আমার প্রতিবাদ জারি রাখি এবং জারি রাখব। তবু সত্যের জয় হয়েছে, আমি খুশি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদালত পর্যবেক্ষণে বলেছেন মামলার বাদী ভুক্তভোগীদের কেউ নন। বিজ্ঞ আদালত তার অবজারভেশনে বলেছে যে যারা এই মামলার ভিকটিম অর্থাৎ 3 জন ব্যক্তিকে উদ্দেশ্য করে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে তারা এই মামলায় কোনো সাক্ষীও ছিল না বা তারা মামলা করার ব্যাপারে তারা বাদীও ছিল না। আর আসামি পক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচার পেয়েছে প্রবীর শিকদার। আদালত সমস্ত বিষয় বিবেচনা করে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে তিনি জাজমেন্ট দিয়েছেন, তার রায় দিয়েছেন। আমরা এই রায়তে অনেক খুশি। রায়ের কপি পাওয়ার পর ক্ষতিপূরণের জন্য মামলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রবীর শিকদারের আইনজীবী। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সব কারাগারে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে নাশকতার মামলায় ভুলে জহির উদ্দিনকে আসামি করায় তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা অবৈধ ঘোষণা করেছেন আদালত। এছাড়া গ্রেফতারের পর আসামির সম্পূর্ণ মুখের ছবি ধারণ এবং আসামির হাতের আঙুলের ছাপ, তালুর ছাপ, চোখের মনি সকল থানায় বায়োমেট্রিক পদ্ধতিতে সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ডাকাতির সাথে জড়িত থাকায় সিআইডি ড্যামরা জোনের কর্মরত বরখাস্ত এসআই আকসাদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের মিঠাপুকুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2020 সালে রাজধানীর টিকাটুলি এলাকায় বিদেশগামী যাত্রীর গাড়ি আটকে মালামাল এবং টাকা ছিনিয়ে নেয় এসআই আকসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল। পরে তাকে বরখাস্ত করা হয়। গ্রেফতারের পর ডাকাতির সাথে সরাসরি যুক্ত থাকার কথা স্বীকার করে আকসাদুজ্জামান। এর আগে এই মামলায় অন্য 6 আসামিকে গ্রেফতার করা হয়। যেহেতু পুলিশ সদস্য এর সাথে জড়িত আছে, এই মামলাটাকে সতর্কতার সাথে আমরা তখন গ্রেপ্তার করি এবং এই মামলাটি তখন 64 ধারায় জবানবন্দিও হয়। 2টি আসামি গ্রেপ্তার করা হয়, ড্রাইভারের সাক্ষ্য নেওয়া হয়। সাম্প্রতিককালে হঠাৎ করেই সে একটা পালানোর একটি পায়তারা চলছিল। গতকাল আমরা রংপুর এলাকা থেকে গ্রেপ্তার করি। সাশ্রয়ী দাম আর সহজ কিস্তির সুবিধা সহ লোভনীয় বিজ্ঞাপনে গাড়ি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে কয়েকটি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিবাদ করলে উল্টো ক্রেতাদের ওপর চড়াও হয় চক্রটি, চলে নানান হয়রানি। এসব প্রতারণার বেশ কিছু সিসিটিভি ফুটেজ এসেছে 21-এর হাতে। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের সহায়তা চেয়েও কোনো প্রতিকার মেলেনি। এরশাদ আলীর ক্যামেরায় তোলা ছবিতে রাসেল খানের রিপোর্ট। প্রতারণার সৃষ্টি হয়েছে। সামাদ খান পেশায় ব্যবসায়ী, অনেকটা শখের বসে কিনেছিলেন একটি গাড়ি, কিন্তু সেটা এখন ভোগান্তির অপর নাম। গাড়ির ট্যাক্স তখন দেওয়া নাই, ফিটনেস ফি দেওয়া নাই, ইন্স্যুরেন্স নাই। চুক্তিতে যে দামে যে গাড়ি দেওয়ার কথা হয়েছিল তার সাথে বাস্তবের বিশাল ফারাক। প্রতারণাটা শুরু হয়েছিল অনলাইনের চটকদার বিজ্ঞাপনের বদৌলতে। ওরা খালি যে আপনি 2 লাখ রসিদ দেন, 5 লাখ দিচ্ছেন রসিদ দেন, 20 লাখ দিচ্ছেন রসিদ নেন, এইভাবে প্রদান করে তারপর মূল যে চুক্তি থাকে সেই চুক্তিনামা উধাও হয়ে যায়। তাদের 2টা সিক্রেট রুম, 2টা রুমের মধ্যে তারা যে ক্লায়েন্টগুলো সহজ সরল বাগায় নিতেছে। এভাবেই হাজারো মানুষ প্রতারিত হচ্ছে বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে। ভার্চুয়াল জগৎকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছে আয়াক কর্পোরেশন, কার হান্ট, কার নেটওয়ার্ক, শার্ক ইন্টারন্যাশনাল, বিসমিল্লা কার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বিজ্ঞাপন দেখে 3 থেকে 4 লাখ টাকা কমে পাওয়ায় গাড়ি অর্ডার করলেন ক্রেতা। প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী এবার কিছু টাকা বায়না ও চুক্তিনামাও করা হলো। বিপত্তি বাধে গাড়ি সরবরাহের সময়। অভিযোগ ওঠে মারধর, হয়রানির।
এখানেই ক্ষান্ত নন দুর্ঘটনা কবলিত গাড়ি, হাফকাট, মাইলেজ টেম্পারিং সহ কম দামের গাড়ি মেরামত করে ক্রেতাদের সরবরাহের অভিযোগ রয়েছে। প্রতিকার চেয়ে মামলা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। অর্ডার দেওয়ার 2 মাস আড়াই মাস পর ডেলিভারি পাই এবং তার পরের দিন থেকে গাড়িটা নষ্ট। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে রাজধানীর মালিবাগের একটি শোরুমে 21-এর ক্যামেরা। উপস্থিতি দেখে পালিয়ে যায় প্রতিষ্ঠানের কর্মচারীরা। কথা বলতে গেলে প্রথমে চড়াও হলেও সবশেষ দায় স্বীকার করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। না না, জিনিসটা শোনেন, আপনি ইউজড কার কিনে যদি মনে করেন যে আমি মাত্র চকচকা টয়টা কোম্পানি থেকে গাড়ি নিয়ে আসছি, ওই গাড়ি কিনছি, এটার কোনো কমপ্লেইন থাকবে না, এটা তো হয় না। পুলিশের কাছে অভিযোগ করে মেলে না প্রতিকার। মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং ডিজিটালাইজেশনের সুযোগ নিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, এটা আমরা মানতে পারি না এবং কোনো মতে এটা হবে না। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। উদ্ভিদদের মিউটেশন প্রজনন কৌশল বা প্ল্যান্ট মিউটেশন ব্রিডিংয়ে অবদানের জন্য জাতিসংঘে আন্তর্জাতিক পরমাণু শক্তি ও কৃষি খাদ্য সংস্থার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। একই সাথে উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড পেয়েছেন বিনার বিজ্ঞানী ডক্টর শামসুন নাহার বেগম। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসমালিসা। 137টি দেশের মধ্যে নারী ক্যাটাগরিতে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি ও কৃষি খাদ্য সংস্থা প্ল্যান্ট মিউটেশন ব্রিডিংয়ে অবদানের জন্য বিনার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিজ্ঞানী ডক্টর শামসুন নাহার বেগমকে উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করেছেন। 21টি জাত উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক এই স্বীকৃতিতে আপ্লুত এই বিজ্ঞানী। আমি খুবই অভিভূত, এমন একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়ে আমি মনে করি এটা আমার দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং আমার দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করবে। বিজ্ঞানী শামসুন নাহারের পাশাপাশি প্রতিষ্ঠান পর্যায়ে জাতিসংঘের আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে বিনা। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বিনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যে চ্যালেঞ্জ এবং যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG 2030-এর মধ্যে আমাদের যে বলা আছে যে কৃষকের আয় দ্বিগুণ করে দিতে হবে, সেইটি অনেক সহায়ক হবে। 1994 সালে প্রতিষ্ঠার পর থেকে বিনার বিজ্ঞানীরা 18 ফসলের 117টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। নবীন বিজ্ঞানীরা বলছেন, এই স্বীকৃতি তাদের জন্য অনুপ্রেরণা। গবেষণার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের অ্যাচিভমেন্ট আমাদের সবাইকেই অনেক উৎসাহিত করতেছে। ম্যাডামের মতো ভালো কিছু করতে পারি দেশের জন্য এবং মিউটেশন ব্রিডিং নিয়ে কাজ করতে পারি, এই অ্যাচিভমেন্টে আমরা সবাই খুবই আনন্দিত এবং সামনের দিনে নতুন নতুন জাত উদ্ভাবনে আমরাও সচেষ্ট হব। সেপ্টেম্বরে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি এর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কথা রয়েছে। মাসমালিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চিনির দাম পুনর্নির্ধারণ, খোলা 74 টাকা, প্যাকেট 75 টাকা কেজি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। খেলাপি ঋণ আদায়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCIর সহযোগিতা চাইলেন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা। আর যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন FBCCIর সভাপতি। মেহেদী হাসানের রিপোর্ট। অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ব্যাংকিং খাতের ভূমিকা নিয়ে এই মতবিনিময় সভায় দেশের শীর্ষ ব্যবসায়ীদের পাশাপাশি অংশ নেন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা। FBCCI বলছে 2019 সাল থেকে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমছে, নেমে এসেছে 8% ঘরে। সমস্যা আমি মনে করি সমাধান হবে। তবে সর্বশেষ মুদ্রানীতিতে এ হার 14.8% উন্নীত করার লক্ষ্যের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের এমন লক্ষ্যমাত্রাকে ইতিবাচক বলছেন, তবে ঋণ বিতরণে ক্ষুদ্র ও মাঝারি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। এই যে 265 দিন তারা কাজ করতে পারে নাই এই অর্গানাইজেশনগুলি, তারা তাদের ইন্টারেস্টটা অন্তত মৌকুফ এক্সপেক্ট করতে পারে।
ব্যাংকাররা বলছেন বিতরণ হওয়া ঋণের প্রায় 10% এখন খেলাপি, যার একটা বড় অংশই ইচ্ছাকৃত। খেলাপি আদায়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা চান তারা। আমাদের ব্যাংকের মূল সমস্যা কিন্তু এনপিএল। আজকে যদি এত হাই লেভেল এনপিএল না থাকতো, আজকে এত ডিসকাশন প্রয়োজন ছিল না, লোন দেওয়াটা আরো বেশি ইজিয়ার হতে পারতো। যারা উইলফুল ডিফল্টার এবং যারা ব্যাংকের টাকা নিয়ে সঠিক সময়ে তারা পরিশোধ করছে না, সেইখানেও যদি এফবিসিসিআই যদি আমাদেরকে একটু হেল্প করে, তাহলে মনে হয় ব্যাপারটা খুব ভালো হয়। খেলাপি ঋণ আদায়ে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত এফবিসিসিআই। এক্ষেত্রে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যাংকগুলোকে কঠোর হওয়ার পরামর্শ সংগঠনটির। এফবিসিসিআই এবং ব্যাংকগুলি ডায়ালগ চালু রাখবে। সুদের হার বেঁধে দেওয়া সহ ব্যাংকের বিভিন্ন চার্জ নিয়ে ব্যবসায়ী নেতাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা। পৃথিবীতে কোনো জায়গায় কোনো কিছু সমান নাই। আমার ব্যাংকের ইন্টারেস্ট রেট কখনো চ্যালেঞ্জার ব্যাংকের সমান হওয়া উচিত না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাজারে ঊর্ধ্বগতির কারণে খোলা চিনি প্রতি কেজির দাম ৭৪ টাকা ও প্যাকেট চিনি প্রতি কেজি ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সাথে আলোচনার পর এ দাম নির্ধারণ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান জানান, আন্তর্জাতিক বাজারে চিনির কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। এর আগে প্রতি কেজি সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৫৩ টাকা। এবার খেলার খবর। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। পাঁচ ম্যাচ টি-20 সিরিজের শেষটিতে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। এরই মধ্যে ৩-১ সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত রেখে র্যাঙ্কিংয়ে উন্নতি চায়, আর শেষ ম্যাচে জয় দিয়ে ব্যবধান কমাতে চায় সফরকারীরা। আবু হুরেরা তামিমের রিপোর্ট। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ, ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে নিয়ম রক্ষার। প্রথম 4 ম্যাচে একই দল নিয়ে খেলেছে টাইগাররা, তবে শেষ ম্যাচে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে বাংলাদেশ দলে। এরই মধ্যে সাকিব আঙ্গুলে চোটের কারণে শেষ ম্যাচে থাকছেন না, তবে আইপিএলে অংশ নিতে শনিবার দেশ ছাড়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি সাকিবের। 4 ম্যাচে 4 উইকেট ও ৪৫ রান তার ঝুলিতে। সাকিব ছাড়াও নাসুম আহমেদ, সাইফুদ্দিন ও মোস্তাফিজকে বিশ্রাম দেওয়ার কথা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে কাজটা কঠিন হলেও পঞ্চম ম্যাচ জিতে হারের ব্যবধান কমাতে চায় নিউজিল্যান্ড। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। এবার অন্যান্য খেলার খবর। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএল টি-20তে খেলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টের প্রথম আসরে খেলতে ছাড়পত্রের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন। হাঁটুর চোট কাটিয়ে উঠতে এখন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তামিম। তরুণদের দলে জায়গা দিতে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশসেরা এই ওপেনার। বিসিবির অনুমতি পেলে ইপিএলে ভাইরা হওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। কিরগিজস্তান দোলন ওমর জাকোভ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। টুর্নামেন্ট হারের বৃত্ত থেকে বের হতে পারছে না লাল সবুজ জার্সিধারীরা। প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে 2-0 গোলে হেরে শুরুর পর দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে হেরেছে আরও বড় ব্যবধানে 4-1 গোলে। এবার নিজেদের শেষ ম্যাচে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ। টোকিও অলিম্পিকে অংশ না নেয় আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে নিষিদ্ধ হল উত্তর কোরিয়া। জাপানের টোকিও অলিম্পিক আসরে দল না পাঠানো দেশটিকে 2022 সাল পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আইওসির ওয়েবসাইটে এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী বোর্ডের এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে 2022 সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নিতে পারবে না উত্তর কোরিয়া। এছাড়া এই নিষেধাজ্ঞার সময় কোনো ধরনের আর্থিক সহায়তা পাবে না দেশটি।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আশ্রয়ণ প্রকল্প নিয়ে ষড়যন্ত্র, হাতুড়ি শাবল দিয়ে ঘর ভেঙে ছবি প্রকাশ, বললেন প্রধানমন্ত্রী। তারেক সহ সকল অপরাধীকে ফেরত চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আফগান পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। জেএমবির শীর্ষ নেতা উজ্জ্বল আটক, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার। শেষ হলো দ্বিতীয় দফায় গণটিকা কার্যক্রম, শনাক্তের হার নামল 8%। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা, বাদ পড়লেন মোসাদ্দেক ও তাইজুল, 6 নতুন মুখ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।